রাত তখন প্রায় 2টো। কৌতূহল ও অলৌকিক রহস্যের সন্ধানে মশগুল 3 যুবক রাফায়েল, টনি এবং জেমস একটি জীর্ণ গুদামঘরের মেঝেতে বসেছিল। তাদের সামনে রাখা ছিল একটি টেপ রেকর্ডার, ক্যামেরা ও কয়েকটি পুরনো পুঁথি। তাদের এই আপাত নিরীহ দলটি আসলে অলৌকিক ঘটনা ও অশরীরী আত্মার সন্ধানে বিখ্যাত। তারা কেবল শখের বশেই এই কাজ করে না, তাদের শিরায় মিশে আছে রহস্য উদ্ঘাটনের নেশা। রাফায়েল ছিল এই দলের মস্তিষ্ক। সে যুক্তিবাদী হলেও অদ্ভুত রহস্যের প্রতি তার আকর্ষণ ছিল প্রখর। সে সবসময় প্রমাণ ও তথ্যের সন্ধানে থাকত। টনি দলের প্রযুক্তিবিদ, রাতের অন্ধকারে ভূত প্রেতের ছবি তোলা বা অদ্ভুত শব্দ রেকর্ড করার জন্যে অত্যাধুনিক গ্যাজেট নিয়ে তৈরি থাকত। আর জেমস দলের সাহসী এবং রসিক সদস্য, যে কোনো পরিস্থিতিতে মন মেজাজ হালকা রাখত, যদিও তার শরীরটা প্রায়ই আগেভাগে বিপদের সংকেত দিত। আচ্ছা রাফ, এবারের কেসটা যেন কি? টনি তার ক্যামেরা সেট করতে করতে জিজ্ঞেস করল। গত সপ্তাহে যে পরিবারটির ক্ষতি হলো তাদেরই তো? রাফায়েল পুরনো খবরের কাগজের একটি ক্লিপিং দেখালো। হ্যাঁ, র্যান্ডেল পরিবার। মাসখানেকের মধ্যে তাদের পোষা কুকুরটা মারা গেছে। ছোট মেয়েটার গায়ে অদ্ভুত কালুশিটে দাগ, আর পরিবারের কর্তা প্রায়ই রাতে মাথা ছাড়া কঙ্কাল ও পুতুলের অস্পষ্ট ছায়া দেখছেন বলে দাবি করেছেন। স্থানীয়রা বলছে এটা কোনো কালু জাদুকরের কাজ। জেমস হাসতে গিয়েও পারল না। মাথা ছাড়া কঙ্কাল? এবার বোধহয় আমাদের এই অনুসন্ধান শহরের খবরের কাগজগুলোতে প্রথম পাতায় গরম খবর হবে। এই ভূতগুলো একটু বেশি সিনেমাটিক নয় কি? এই কেসটা সাধারণ নয় জেমস, রাফায়েল সিরিয়াস মুখে বলল। আমার কাছে একটা সূত্র এসেছে। এক শয়তান পূজারী গত কয়েক মাস ধরে কবরস্থান থেকে নতুন দাফন করা লাশের হাড় জোগাড় করছে। উদ্দেশ্য একটাই, সে মৃত মানুষের আত্মা বা আত্মাকে দিয়ে ভয়ঙ্কর কাজ করাচ্ছে, জুলুম করছে সাধারণ মানুষের উপর। কবরস্থান থেকে হাড়? টনি নড়ে চড়ে বসল। তার মানে শুধুমাত্র ভয় দেখানো নয়, এটা অ্যাকচুয়ালি শয়তান পূজারীর কাজ, যারা পরিবারগুলোকে ক্ষতি করছে? রাফায়েল মাথা নাড়ল। ঠিক তাই। এই শক্তিকে আমরা স্রেফ ক্যামেরা দিয়ে ধরতে পারবো না। আমার মনে হচ্ছে এবার আমরা আমাদের সীমানার বাইরে চলে এসেছি। পরের রাতে 3 বন্ধু কবরস্থানের দিকে রওনা হলো। চারদিকে ঘন কুয়াশা আর পচা পাতার গন্ধ। টনি তার নাইট ভিশন ক্যামেরা অন করল। এই কবরস্থানের উত্তর পশ্চিম কোণটায় কিছু হাড় চুরি হওয়ার রিপোর্ট আছে, রাফায়েল ফিসফিস করে বলল। গভীর রাতে কবরস্থানের পরিবেশ এমনিতেই ভয়ানক, কিন্তু আজ পরিস্থিতি আরও অস্বাভাবিক। হঠাৎ জেমস কাপা হাতে ইশারা করল, দেখ ওখানে কিছু একটা আছে। একটি পুরনো সমাধির পাশে তারা দেখল একটি কঙ্কালের মাথা মাটিতে পড়ে আছে, আর দেহাবশেষের কিছু অংশ বিকৃতভাবে সাজানো। পাশেই একটি নোংরা পুতুল পড়ে আছে, যার চোখ দুটো লাল কালিতে আঁকা। ঠিক তার পাশেই তারা একটা ছোট গর্ত দেখল, যেখানে কিছু মানুষের হাড়ের গুঁড়ো পোড়ানো হয়েছে বলে মনে হলো। রাফায়েল হাঁটু গেড়ে বসল। ঠিক তাই, এটাই সেই কালো জাদু। শয়তান পূজারী এই পুতুল ও কঙ্কালের টুকরোগুলো ব্যবহার করে মন্ত্রের মাধ্যমে কোনো আত্মার সাথে যোগাযোগ করছে, আর সেই আত্মাকে দিয়ে র্যান্ডেল পরিবারের ওপর জুলুম করছে। এর পিছনে অবশ্যই কোনো শক্তিশালী পূজারী আছে। হঠাৎ টনির ক্যামেরা কেঁপে উঠল, আর রেকর্ডারে একটা অস্পষ্ট কণ্ঠস্বর ধরা পড়ল। সেটা যেন উল্টো করে বলা কোনো মন্ত্র। মুহূর্তের মধ্যে তাদের ওপর যেন এক শীতল স্রোত নেমে এলো। জেমস ভয় পেয়ে বলল, আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না। এই শক্তি আমরা পরিচিত নয়। রাফ, আমরা তো শুধু ভৌতিক জিনিস খুঁজতাম, কিন্তু এটা তো ভয়ঙ্কর কিছু। একটা পরিবারকে ধ্বংস করার চেষ্টা চলছে। রাফায়েলও বুঝতে পারল, তাদের কৌতূহল এবার তাদের বিপদে ফেলেছে। তারা বহু অশরীরী আত্মার মুখোমুখি হয়েছে, কিন্তু এমন সংগঠিত ও বিদ্বেষপূর্ণ কালু জাদুর চক্রের বিরুদ্ধে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না। ঠিক বলেছিস জেমস, রাফায়েল উঠে দাঁড়ালো। আমাদের হাতে সময় কম। র্যান্ডেল পরিবার বিপদে আছে। এই শক্তি আমাদের আয়ত্তের বাইরে। আমাদের এবার একজন বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে। পরের দিন সকালে 3 বন্ধু শহরের সবচেয়ে পুরনো চার্চ সেন্ট মাইকেলস চার্চের দিকে গেল। তারা জানতো এখানকার ফাদার জোসেফ অলৌকিক ও আত্মিক জগতের সঙ্গে লড়াই করার জন্য সুপরিচিত। ফাদার জোসেফ তাদের সব কথা মন দিয়ে শুনলেন। তার চোখে ছিল এক গভীর শান্ত দৃষ্টি।
রাফায়েল যখন কঙ্কাল, পুতুল আর জাদুর কথা শেষ করল, ফাদার জোসেফ চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব রইলেন। তোমরা 3 যুবক সাহস দেখিয়েছ, কিন্তু তোমরা এখন এমন এক শক্তির মুখোমুখি যার জন্ম ঘৃণা ও অশুভ পূজার মাধ্যমে। ফাদার গম্ভীর কণ্ঠে বললেন, এই শয়তান পূজারীটি সাধারণ নয়। সে কেবল আত্মাকে আটকে রাখেনি, সে তাদের দিয়ে মানুষকে কষ্ট দিতে বাধ্য করছে। এ এক ভয়ঙ্কর জুলুম। এই শক্তিকে মোকাবিলা করা একজন সাধারণ পুরোহিতের পক্ষে সম্ভব নয়। টনি হতাশ হয়ে জিজ্ঞেস করল, তাহলে কি ওই পরিবারটার আর কোনো উপায় নেই? ফাদার হাসলেন, উপায় আছে, কিন্তু এর জন্য প্রয়োজন আরও শক্তিশালী একজন মানুষ, যার কাছে এই অশুভ শক্তির কোনো প্রভাব নেই। কে তিনি ফাদার? জেমস ব্যাকুল হয়ে জানতে চাইল। তিনি আমাদেরই একজন। তিনি এক আত্মার রক্ষক। তার নাম ডক্টর জনাথন রেনল্ডস। তিনি এক প্রাক্তন ধর্মযাজক, যিনি জীবনের বেশিরভাগ সময় এই অশুভ শক্তির মোকাবিলায় কাটিয়েছেন। তিনি অন্ধকার আত্মার সাথে সরাসরি লড়াই করেন। তিনি বর্তমানে লোকচক্ষুর আড়ালে থাকেন, কিন্তু আমি তোমাদের সেখানে নিয়ে যেতে পারি। রাফায়েলের চোখে আবার আশার আলো ফুটল। আমরা প্রস্তুত ফাদার, শুধু পরিবারটিকে বাঁচাতে চাই। ফাদার জোসেফ তাদের নিয়ে গেলেন একটি প্রত্যন্ত গ্রামে, যেখানে ডক্টর জনাথন রেনল্ডস এক নির্জন কুটিরে বাস করতেন। ডক্টর রেনল্ডসের চেহারা ছিল শান্ত, কিন্তু তার চোখের গভীরে ছিল এক অসীম আত্মবিশ্বাস ও শক্তি। রাফায়েল তাকে সব ঘটনা বলল, হাড় চুরি, পুতুল, কালো জাদু এবং র্যান্ডন পরিবারের ওপর হওয়া জুলুমের কথা। ডক্টর রেনল্ডস মনোযোগ দিয়ে সব শুনলেন। শয়তান পূজারীর নাম মর্গান ভ্যান্স। সে এই অঞ্চলেরই একজন। তার উদ্দেশ্য কেবল ক্ষতি করা নয়, সে একটা শক্তিশালী আত্মাকে ব্যবহার করে নিজের ক্ষমতা আরও বাড়াতে চায়। তিনি তাদের 3টে মন্ত্রপুত মাদুলি দিলেন এবং শেষ লড়াইয়ের পরিকল্পনা বললেন। মর্গান এখন র্যান্ডেল পরিবারের বাড়িতেই তার জাদু পূর্ণ করতে যাবে। আমাদের সেখানেই যেতে হবে। তবে এই লড়াইয়ে তোমরা শুধু সাহায্যকারী হবে, আসল লড়াইটা আমার। সেদিন গভীর রাতে ডক্টর রেনল্ডস, ফাদার জোসেফ, রাফায়েল, টনি এবং জেমস র্যান্ডেল পরিবারের বাড়ির দিকে রওনা হলো। বাড়িটি এখন এক শীতল, অন্ধকার আবছা কুয়াশার চাদরে ঢাকা। ভিতরে ঢুকেই তারা দেখল মর্গান ভ্যান্স, সেই শয়তান পূজারী, একটা জঘন্য বেদি তৈরি করে সেখানে মাথা ছাড়া কঙ্কাল ও সেই পুতুলটি রেখে মন্ত্র পাঠ করছে। বাতাসে পচা গন্ধ আর বিদ্যুতের মতো একটা শক্তি অনুভব হলো। তুই আর জুলুম করতে পারবি না মর্গান! ডক্টর রেনল্ডস গর্জন করে উঠলেন। মর্গান ঘুরে দাঁড়ালো, তার চোখ দুটো লাল আর হিংস্র। সে মন্ত্র আরো জোরে বলতে শুরু করলো। মুহূর্তের মধ্যে ঘরের আলো নিভে গেল। চারপাশে অদৃশ্য আত্মার উপস্থিতি অনুভব হলো। র্যান্ডেল পরিবারের কর্তা ভয়ে চিৎকার করে উঠলেন। ডক্টর রেনল্ডস মন্ত্র শুরু করলেন। তার কণ্ঠস্বর ছিল দৃঢ়। তিনি পবিত্র জল ছিটিয়ে কঙ্কাল ও পুতুলের দিকে এগিয়ে গেলেন। টনি তার ক্যামেরায় কোনো মতে আবছা ছবি তোলার চেষ্টা করল। জেমস আর রাফায়েল কাঁপছিল, কিন্তু ফাদার জোসেফের নির্দেশে তারা পরিবারের সদস্যদের রক্ষা করার চেষ্টা করল। মর্গান তার শক্তি দিয়ে ডক্টর রেনল্ডসকে আটকাতে চাইল। বাতাস তোলপাড় হতে লাগলো, আত্মাগুলো যেন দেয়ালে ধাক্কা খাচ্ছিল, কিন্তু ডক্টর রেনল্ডস অটল। ডক্টর রেনল্ডস চিৎকার করে বললেন, এই আত্মাকে মুক্ত হতে হবে, আর এই খারাপ শক্তিকে ধ্বংস হতে হবে। তিনি তার শক্তিশালী মন্ত্রের মাধ্যমে পুতুল ও কঙ্কালের টুকরোগুলোর বাঁধন ছিন্ন করলেন। মুহূর্তের মধ্যে একটি বিকট শব্দ হলো। মর্গানের হাতে থাকা বইটি পুড়ে গেল। সেই পুতুল এবং কঙ্কালের টুকরোগুলো ছাই হয়ে গেল। একটি আলোর ঝলকানি দেখা গেল এবং একটি আত্মা মুক্তির নিঃশ্বাস ফেলে অদৃশ্য হয়ে গেল। মর্গান মাটিতে লুটিয়ে পড়ল। তার সব শক্তি যেন শেষ হয়ে গেছে। পরের দিন সকালে পুলিশ এসে মর্গান ভ্যান্সকে গ্রেফতার করল। এই খবর শহরের প্রতিটি খবরের কাগজে ভয়ঙ্কর কালো জাদুর রহস্য উদ্ঘাটন শিরোনামে ছাপা হলো এবং টক শোগুলোতে কয়েকদিন ধরে এই বিষয় নিয়ে আলোচনা চলল। র্যান্ডেল পরিবার বিপদমুক্ত হলো। ডক্টর রেনল্ডস তাদের দিকে ফিরে তাকালেন। তোমাদের কৌতূহল তোমাদের ভালো কাজ করতে শিখিয়েছে, কিন্তু এই পথ বিপজ্জনক। তোমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা রহস্যের সমাধান ক্যামেরা দিয়ে হয় না। এর জন্য সাহস ও বিশ্বাসের প্রয়োজন। রাফায়েল, টনি আর জেমস নীরব ছিল। তারা বুঝতে পেরেছিল তাদের এই যাত্রা স্রেফ শখ নয়, বরং এক ভয়াবহ জীবনের অংশ। তারা এবার জীবনের এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলো। মাথা ছাড়া কঙ্কাল আর কালো জাদু কেবল সংবাদপত্রের কন্টেন্ট ছিল না, ছিল এক ভয়ঙ্কর বাস্তব। তাদের গল্প শেষ হলো, কিন্তু রহস্যের অনুসন্ধান চলতে থাকবে।